Hi everyone, welcome to Arising Academy. I hope all of you are doing well. My name is Subhojit Giri. In this particular video, I am going to discuss about historiography as well as rise of independent regional powers. In the previous video, I already discussed about the decline of Mughal Empire. So আমরা মোগল এম্পায়ারের যে পতন, দ্যাট মিন্স আমাদের মোগল এম্পায়ারের যে ডিক্লাইন অর মিডাইভাল হিস্ট্রির যেখানে শেষ এবং যেখান থেকে মডার্ন হিস্ট্রির স্টার্টিং, ওই পয়েন্টটাকে আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছিলাম। আজকের ভিডিওতে আমি চাইব যে হিস্টোরিওগ্রাফি সম্পর্কে একটা সম্যক ধারণা দিতে, বিকজ দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। কারণ হিস্ট্রিকে তোমরা যেভাবে দেখো, হিস্ট্রিকে যেভাবে পড়ো, হিস্ট্রি দেখার বা হিস্ট্রি পড়ার জন্য একটা হিস্টোরিওগ্রাফি নলেজ, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর দ্য স্টুডেন্টস দোজ হু আর প্রিপেয়ারিং ফর অপশনাল সাবজেক্ট অ্যাজ হিস্ট্রি, the civil service examination, maybe West Bengal Civil Service or any other. মুঘল সাম্রাজ্যের যে পতন হয়েছিল, মুঘল সাম্রাজ্যের সিম্বলিক্যাল পতন তো 1857 সালের মহাবিদ্রোহতে হয়। বাট অ্যাকচুয়াল মুঘল সাম্রাজ্যের যে ডিক্লাইনেশন স্টার্ট হয়ে যায় আফটার দ্য ডেথ অফ ঔরঙ্গজেব or after the end time of ঔরঙ্গজেব। এটা তোমরা কম বেশি জানো। বাট এই যে মুঘল সাম্রাজ্যের যে পতনটা, অর্থাৎ 1707 or 1707 পরে মাত্র 40 থেকে 50 or within 40 to 50 years মুঘল সাম্রাজ্যের প্রায় 70% ডিক্লাইনেশন হয়ে যায়। তার পিছনে অনেক রকম কারণ ছিল। তাদের মধ্যে যেসব মোস্ট ইম্পর্টেন্ট কারণ, সেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি। আর একটা লিটল বিট যদি আমরা ডিসকাশন করে দিই জাস্ট 2 মিনিটে, তাহলে কী কী থাকতে পারে, কী মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হতে পারে। যে সাম্রাজ্যের যে এক্সপানশন, একটা বিশাল বড় সাম্রাজ্য গড়ে তোলা, দ্যাট ইজ যতটা না ডিফিকাল্ট, তার থেকে ওই সাম্রাজ্যকে মেনটেন করা, দ্যাট ইজ অলসো মোস্ট ডিফিকাল্ট পার্ট। বিকজ অ্যাডমিনিস্ট্রেশন যখন করতে যাবে, সিস্টেমের মধ্যে যখন অ্যাডমিনিস্ট্রেট করতে যাবে, তখন নানা রকমের প্রবলেম আসবে, নানা রকমের লোকাল রেভেলিয়ন হতে পারে, জায়গিরদারি প্রবলেম হতে পারে, মনসবদারি প্রবলেম হতে পারে। সো মেনি প্রবলেমস উইল কাম এগেন অ্যান্ড এগেন, যেটা ল্যাটার মুঘল, দ্যাট মিন্স আফটার দ্য ডেথ অফ ঔরঙ্গজেব, যেই সমস্ত রাজারা হয়েছিলেন, সে বলো মোহাম্মদ শাহ বলো, জাহানদার শাহ বলো, ফারুক শিয়ার বলো, হোয়াট এভার ইউ ক্যান সে, but still they are not that much capable to maintain their state. Clear? তাদের স্টেট মেনটেন করার মতো তারা অতটা ক্যাপেবল ছিলেন না। দ্যাটস ওয়াই কী হয়, ডিক্লাইনেশন হয়। অ্যাজ ওয়েল অ্যাজ সিভিল ওয়ার আফটার দ্য ডেথ অফ ঔরঙ্গজেব আর আফটার দ্য টাইম অফ ঔরঙ্গজেবও যখন রাজা হয়েছিলেন, তিনিও সিভিল ওয়ারের মাধ্যমেই রাজা হয়েছিলেন। আর সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস থিং ফর দ্য ডিক্লাইনেশন অফ এনি এম্পায়ার। যে কোনো এম্পায়ারের ডিক্লাইনেশনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট বা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটাকে ধরে নেওয়া যায় সিভিল ওয়ার। বিকজ সিভিল ওয়ার যদি হয়, তখন তুমি সিভিল ওয়ারে নিজেদের যে দুর্বলতা, নিজেদের মধ্যে যুদ্ধ করা মানে কি, নিজেদের যে দুর্বলতা সেটা ভালোভাবে প্রকাশ পায়, এবং যেটার সুযোগ নেয় কে, তোমার সেই সাম্রাজ্যের মধ্যেকার অন্যান্য ছোটোখাটো যে সমস্ত এখানে জায়গিরদার বা মনসবদারের কনসেপ্ট আসবে। আর তুমি যদি এনসিয়েন্ট হিস্ট্রিতে দেখো, যেখানে ফিউডালিজমের কনসেপ্ট আসবে, ছোটো ছোটো যে সমস্ত ফিউডাল লর্ড অথবা এখানে জায়গিরদার বা মনসবদাররা সেই সুযোগটাকে নেয়। এবং এটাও দেখা গেছে যে যখনই কোনো একটা সাম্রাজ্য, যখনই কোনো একটা ডাইনাস্টি ডিক্লাইনেশনের দিকে নেমে যাচ্ছে, তখন দেখবে সেই সাম্রাজ্যের মধ্যেই বিভিন্ন প্রকারের ফিউডাল লর্ডস অর মানসবদার অর জায়গিরদার হোয়াট এভার, তারা কী করে, নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট মনে করে
এবং নিজেরা নিজেদের মতো করে রুল করতে শুরু করে। সেম কেস ঘটেছিল ডিউরিং মুঘল পিরিয়ড। মুঘল পিরিয়ডের সময়ও সেম কেস। যখনই মুঘলের দুর্দিন চলে আসে তখনই কী হয়, বিভিন্ন যে রিজিয়নাল ছোটো 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 কী হবে কিংডমের আবির্ভাব ঘটে। তাদের মধ্যে তোমরা দেখতে পাবে যে বেঙ্গল আলাদা হয়ে যাবে, আওয়াধ আলাদা হয়ে যাবে, নিজাম হায়দ্রাবাদে এসে নিজের মতো করে একটা স্টেট ক্রিয়েট করে নেবে, মহীশূর একটা ইন্ডিপেন্ডেন্ট কিংডম, মারাঠারা মুঘলদের সঙ্গে কনফ্লিক্টে জড়িয়ে পড়বে এবং মারাঠাদের সঙ্গে মুঘলের এই যে একটা হিউজ কনফ্লিক্ট যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছিলাম, তো এই সমস্ত কনফ্লিক্টের জন্য কী হবে, আলটিমেটলি মুঘল সাম্রাজ্যের পতন হবে। এবার হ্যাঁ, ওয়ান থিং, এই যে ধরো বেঙ্গল, আওয়াধ বা যত ছোট ছোট স্টেট বড় না কেন, এরা কিন্তু কখনো মোগলের সোভার্নিটিকে, যে আমরা সোভার্নিটিকে মানি না, উই ডোন্ট ওবে দ্য সোভার্নিটি অফ মোগল, নো, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। দে উইল অলওয়েজ টেল উই ওবে দ্য সোভার্নিটি অফ মুঘল, বাট তারা নিজেরা নিজেদের মতো করে রুল করবে বা রুল করা শুরু করে দেয়। এবং যেহেতু একটা শক্তি দুর্বল হয়ে পড়ছে, যখন স্টেট বা কেন্দ্রের যে শক্তি দুর্বল হয়ে পড়ছে, সেই দুর্বলতাটা তারা যখন সুযোগ নিচ্ছে, স্টেটেরও ক্ষমতা নেই যে তাকে সরিয়ে নতুন করে একটা সিস্টেম বানানো, অর্থাৎ নতুন করে একটা গভর্নর অ্যাপয়েন্ট করে সেখানে একটা নতুন করে নিজের মতো করে অ্যাডমিনিস্ট্রেট করা, বিকজ তখন কেন্দ্র তো দুর্বল। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য প্রবলেম। ক্লিয়ার? এবার এই সমস্ত বিভিন্ন প্রবলেম আসার জন্য, বিভিন্ন টাইপের সমস্যার জন্য কী হবে, উইদিন মাত্র 50 বছরের মধ্যেই মুঘল সাম্রাজ্যের প্রায় 70 to 80% ধ্বংস হয়ে যাবে। আর সিম্বলিক্যাল ডিক্লাইনেশন তো সে ছেড়ে দাও, কারণ সেটা হচ্ছে 1857 রিভোল্টের সময়। ক্লিয়ার? আর তখন তো অ্যাকচুয়ালি বলতে গেলে মুঘল সাম্রাজ্যের 99% ডিক্লাইন হয়েই গেছে। ক্লিয়ার? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে। আর এই সুযোগটাকে, এই যে ছোটো 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 রিজিয়নাল যে সিস্টেম যে তৈরি হচ্ছে, যা রিজিয়নাল কিংডম যে তৈরি হয়ে যাবে, সেই রিজিয়নাল কিংডমগুলোর যে দুর্বলতার সুযোগ নিয়ে কী হবে, ব্রিটিশ কী করবে, একটা ইউনাইটেড স্টেট বানানোর চেষ্টা করবে, অর্থাৎ ইউনাইটেড ইন্ডিয়া গড়ার চেষ্টা করবে। ক্লিয়ার? অর্থাৎ মোগলের ডিক্লাইনেশনের পরে যদি একটা বৃহৎ যদি সিস্টেম কিছু তৈরি হয়, তাহলে সেটা ব্রিটিশ ক্রিয়েট করেছিল। ক্লিয়ার? বাট ব্রিটিশ যে ক্রিয়েট করেছিল ওটা কীভাবে, ধরো কখনো তুমি ব্রিটিশ এলো, কী করলো, ব্রিটিশ এসে বেঙ্গলে অ্যাটাক করে দিল, বেঙ্গলে অ্যাটাক করে বেঙ্গলটাকে জিতে নিল। এবার যে রিজিয়নাল যে কিংডমগুলো আছে, সে ধরে নাও বেঙ্গল অর আওয়াধ অর মহীশূর, মারাঠা, হোয়াট এভার, এরা কিন্তু সবসময় কিন্তু নিজেদের মধ্যে কনফ্লিক্টে লেগে থাকতো, বিকজ এদের কনফ্লিক্ট কখনো খতম হতো না। এদের নিজেদের মধ্যে সবসময় কনফ্লিক্ট চলছে, নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করছে, নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ করে কী করছে, নিজেদেরকে উন্নতি করার বদলে নিজেদের অবনতির দিকেই ঠেলে দিচ্ছে। ক্লিয়ার? এবং সেই সুযোগটাকেই নেবে কারা, ব্রিটিশরা। এবং ব্রিটিশরা সেই সুযোগ থেকেই কী করবে, একটা ইন্ডিয়াতে একটা নিজের পুরোপুরি একটা স্টেট ক্রিয়েট করে নেবে। ক্লিয়ার? এবার এই স্টেট ক্রিয়েট বা কী, এর একটা ডিটেলস ডিসকাশন আছে, আমি একটা করছি, আর লিটল বিট একটা আইডিয়া দিচ্ছি। যে হিস্টোরিওগ্রাফি বলছে, হিস্টোরিওগ্রাফি বা ইতিহাস লেখন, ইতিহাস লেখনটা কি? দেখো, ইতিহাস লেখন পদ্ধতি হচ্ছে বিভিন্ন হিস্টোরিয়ানদের বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে হিস্ট্রিকে দেখার যে প্রসেস বা হিস্ট্রিকে লেখার যে প্রসেস, সেটাকে বলা যায় হিস্টোরিওগ্রাফি। ক্লিয়ার? এবার হিস্ট্রিতে, অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রিতে বেসিক্যালি তোমরা 3টে টাইপের হিস্টোরিওগ্রাফি দেখতে পাবে। অলরাইট? এর সঙ্গে সঙ্গে তুমি 4টা পয়েন্টও অনেকে দেখতে পাবে। 4টা পয়েন্ট, যেমন রাজীব ভাই স্যারের বইতে তো 4টা পয়েন্টই আছে, হোয়াট এভার, but still the most important or most prominent point is 3 points. 3 points কি? First point is a colonial approach. First point is the colonial approach. Second point কি? What is the second point? Second point is the nationalistic approach, জাতীয়তাবাদী approach. And third point is the Marxist approach. তাহলে কি পয়েন্ট আছে? 3টে প্রসেসের হিস্ট্রিকে বিভিন্নজন বিভিন্নভাবে ওটাকে দেখে। অলরাইট? এবার কলোনিয়াল অ্যাপ্রোচ, কলোনিয়াল মানে কি, কলোনির অ্যাপ্রোচ, উপনিবেশিক অ্যাপ্রোচ। এই হিস্টোরিয়ান এই মতবাদটা কাদের? অবভিয়াসলি যারা কলোনি ক্রিয়েট করেছিল, দ্যাট মিন্স ব্রিটিশার্সদের।
ব্রিটিশার্সরা এটা কখনোই মানবে না যে ইন্ডিয়া থেকে ড্রেন অফ ওয়েলথ হয়েছে, বা ইন্ডিয়া থেকে তারা এক্সপ্লয়েট করেছে বা শোষণ করেছে, শোষণ করে ইন্ডিয়া থেকে যে ইন্ডিয়ার যে ধনসম্পদকে ব্রিটেনে নিয়ে গেছে। ক্লিয়ার? এটা কলোনিয়াল অ্যাপ্রোচ অর্থাৎ ব্রিটিশ হিস্টোরিয়ানরা কখনোই মানবে না। ব্রিটিশ হিস্টোরিয়ানদের পয়েন্ট কী হবে তাহলে? ব্রিটিশ হিস্টোরিয়ানরা সবসময় এই কথাটাই বলতে চাইবে যে ইন্ডিয়া ইজ এ বারবেরিয়ান কান্ট্রি, ইন্ডিয়া হচ্ছে একটা বর্বর দেশ, যার মধ্যে নিজেদের কোনো রকম কি বলে ধারণাই ছিল না যে অ্যাডমিনিস্ট্রেশন কীরকম করতে হয়, রুল কীরকম করতে হয়, এবং ন্যাশনালিজম, সবচেয়ে বড় মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট ইজ দ্য ন্যাশনালিজম। ন্যাশনালিজম কীরকম জিনিস এটা সম্পর্কে ব্রিটিশার্সদের মধ্যে ইন্ডিয়ানদের মধ্যে কোনো আইডিয়া ছিল না, এবং ব্রিটিশার্সরা এসেই ইন্ডিয়াতে ন্যাশনালিজম ক্রিয়েট করেছে। ব্রিটিশার্সদের জন্যই ইন্ডিয়া আজকে সভ্য কান্ট্রি হয়েছে। এবং তারা বলবে যে ব্রিটিশার্সরা তো কখনো ইন্ডিয়াকে রুল করতেই চাইতো না, ইন্ডিয়ানদের খুব খারাপ অবস্থার জন্য ব্রিটিশার্সদের বাধ্য হয়ে রুল করতে হয়। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। ক্লিয়ার? এবং তারা যখন ইন্ডিয়ার যে গভর্নিং সিস্টেমটা যখন হাতে নেয়, তারা ভারতবর্ষকে প্রচুর সেবা করে। ক্লিয়ার? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে। প্রচুর সেবা করে। এটা হচ্ছে ব্রিটিশার্সদের হিস্টোরিয়ানদের মতামত, বা কি বলে কলোনিয়াল হিস্টোরিওগ্রাফির পয়েন্ট। এবং এত সেবা করে যার মধ্যে সবচেয়ে বড় বড় পয়েন্ট হচ্ছে কি, ব্রিটিশার্সরা ইন্ডিয়ানদের রেলপথ দেখায়, যে রেল কী জিনিস, টেলিগ্রাফ কী জিনিস, এই সমস্ত জিনিস ব্রিটিশার্সরা ইন্ডিয়ানদের শেখায়, কারণ ইন্ডিয়ানদের এইসব কনসেপ্ট ছিল না। এবং তার বিনিময়ে ব্রিটিশার্সরা কিছু পরিমাণে যে ওটা বানানোর জন্য বা কনস্ট্রাকশনের জন্য যে টাকার দরকার সেটা তারা নেয়, এবং সেটাকে তারা কী পয়েন্ট দেয়, তারা বলবে দ্যাট ইজ হোম ট্যাক্স। হোয়াট ইজ দিস? দ্যাট ইজ হোম ট্যাক্স। ক্লিয়ার? নাও কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, দ্যাট ইজ ন্যাশনালিস্ট অ্যাপ্রোচ, জাতীয়তাবাদী অ্যাপ্রোচ। জাতীয়তাবাদী নেতারা কি বলবে, যে ইন্ডিয়াকে তো তারা কলোনি বানিয়েছে, এবং ইন্ডিয়াকে যদি কলোনি বানায় তাহলে ইন্ডিয়া থেকে তারা ড্রেন অফ ওয়েলথ হয়েছে ইন্ডিয়া থেকে, অর্থাৎ ইন্ডিয়া যে প্রচুর পরিমাণে ধনসম্পদ ছিল সেই ধনসম্পদকে লুণ্ঠন করে ব্রিটিশার্সরা ইংল্যান্ডে ওটাকে নিয়ে গেছে। ক্লিয়ার? অর্থাৎ ইন্ডিয়ার ড্রেন অফ ওয়েলথ হয়েছে, যেই পয়েন্টটাকে ব্রিটিশার্সরা হোম ট্যাক্স বলছে, হোম ট্যাক্স, ঠিক সেম পয়েন্টটাকে ন্যাশনালিস্ট অ্যাপ্রোচে বলা আছে ড্রেন অফ ওয়েলথ, অর্থাৎ সম্পদের শোষণ। ক্লিয়ার? এবার এই যে ড্রেন অফ ওয়েলথ ন্যাশনালিস্ট অ্যাপ্রোচের কী কথা? ন্যাশনালিস্ট অ্যাপ্রোচ কথা হচ্ছে যে আপনি আমাদেরকে রেল শিখিয়েছেন, অর্থাৎ ট্রেন লাইন শিখিয়েছেন, রেলের ব্যবস্থা করে দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে টেলিগ্রাফের ব্যবস্থা করেছেন, বাট যে পরিমাণে টাকা ইন্ডিয়া থেকে ব্রিটেনে চলে গেছে, বা যে পরিমাণ ধনসম্পদ ইন্ডিয়া থেকে ব্রিটেনে চলে গেছে, সেই টাকায় তো আমরা অনেক বড় রেল লাইন নিজে থেকে ক্রিয়েট করতে পারতাম। ক্লিয়ার? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য পয়েন্ট। নাও কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, যে ব্রিটিশার্সরা তো কখনোই বলবে না যে ইন্ডিয়া তাদের কলোনি ছিল, কারণ কলোনি বললেই যখন কলোনি পয়েন্টে চলে আসবে, কলোনি ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম তাকে স্বীকার করতে হবে যে ব্রিটিশার্সরা তারা নিজেরাই ইন্ডিয়ার এক্সপ্লয়েট করেছে, ইন্ডিয়ার এক্সপ্লয়েটেশন হয়েছে, ইন্ডিয়ার শোষণ করেছে। তারা তো এটা কখনোই মানবে না। তারা বলবে কি, যে ইন্ডিয়ান নেটিভ রুলার্সের মধ্যে যদি তোমরা এনসিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রিতে যদি দেখো, হোয়াট এভার, প্রচুর পরিমাণে শুধু যুদ্ধ লেগে থাকতো। ক্লিয়ার? নিজেদের মধ্যেই সবসময় যুদ্ধ লাগতো। দুটো পাশাপাশি রুলার আছে, দুটো কিংডমের মধ্যেই যুদ্ধ লেগে যাচ্ছে। হোয়াই? বিকজ দে ডোন্ট হ্যাভ এনি ইউনিফর্মিটি। আমরা এসে ইন্ডিয়ানদের শেখালাম যে ইউনিফর্মিটি কাকে বলে, যার জন্য আজকে তোমরা একটা ইউনাইটেড স্টেট দেখতে পাচ্ছ, যে একদম একটা সেন্ট্রাল পাওয়ার বা একটা কেন্দ্রীভূত শক্তি দেখতে পাচ্ছ। সেটা যাই হোক, যে সরকার হোক না কেন, যে কেন্দ্রে বসে আছে এবং যিনি রুল করছে,
দ্যাট ইজ নট দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, বাট স্টিল ইন্ডিয়াকে এক সূত্রে তো আমরাই বানিয়েছি। আর আমরা হচ্ছে হোয়াইট ম্যান, আমাদের হোয়াইট ম্যান, আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, আমরা ওয়েস্টার্ন কালচারে এডুকেটেড, এবং ইন্ডিয়ানদের শিখিয়েছি যে ওয়েস্টার্ন কালচার কাকে বলে। ওয়েস্টার্ন কালচারের নলেজ আমরা ইন্ডিয়ানদেরকে দিয়েছি, যার জন্য আজকে ইন্ডিয়ানরা সভ্য হতে পেরেছে। অর্থাৎ হিস্ট্রি, আচ্ছা নেক্সট একটা যে পয়েন্ট সেটা হচ্ছে মার্কসিস্ট অ্যাপ্রোচ। একটু বলে দিই হোয়াট ইজ মার্কসিস্ট অ্যাপ্রোচ, দ্য থার্ড পয়েন্ট। মার্কসিস্ট অ্যাপ্রোচ বলছে যে তোমরা কলোনিয়াল অ্যাপ্রোচে মেনলি ডিসকাশন করছো রুলার সম্পর্কে এবং রুলিং ক্লাস সম্পর্কে। সিমিলারলি তোমরা ন্যাশনালিস্ট অ্যাপ্রোচেও বলছো রুলার এবং রুলিং ক্লাস সম্পর্কে, পলিটিক্যাল কন্ডিশন, ড্রেন অফ ওয়েলথ, সোসাইটি, এটা ডিসকাস করছো। অর্থাৎ তোমরা রিচ ম্যান সম্পর্কে ডিসকাশন, তোমাদের যে হিস্ট্রির যে পয়েন্ট অফ ভিউ বেসিক্যালি ফর রুলিং ক্লাস অর হায়ার লেভেল সোসাইটি, দ্য পিপল অফ হায়ার লেভেল সোসাইটি। বাট হোয়াট অ্যাবাউট ফর দ্য লোয়ার ক্লাস, যারা গরিব, দোজ হু আর পোর পিপল, তাদের কথা কে ভাবছে? তাদের সম্পর্কে তোমার ডিসকাশন নেই। তাদের এই অবস্থায় কি হয়েছে, তাদের এই ন্যাশনাল মুভমেন্টের টাইমে, তাদের কি বলে পিজেন মুভমেন্ট বা অ্যানাদার কোনো মুভমেন্ট হয়েছে যখন, তাদের কন্ডিশন কি, তাদেরকে নিয়ে যে ডিসকাশন বা তাদেরকে নিয়ে যে আলোচনা, সেটা হচ্ছে কি মার্কসিস্ট অ্যাপ্রোচ, অর্থাৎ মার্ক্সবাদী আন্দোলন। এবং মার্ক্সবাদী যে অ্যাপ্রোচ বলছি, মার্ক্সবাদী অ্যাপ্রোচে তোমরা এখনও হয়তো কম বেশি জানো যে আমাদের যে প্রিভিয়াস যে মার্ক্সিস্ট যে গভর্নমেন্ট ছিল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের, তো যে ওনাদেরও একটা মেন কথা ছিল যে আমরা হচ্ছি কি বলে মজুরের সরকার, হোয়াট এভার দ্যাট মিনস লেবার ক্লাস। দ্যাট মিনস ওদের যে কি বলে নীতিটা কী ছিল যে আমরা হচ্ছি আমরা হচ্ছি লেবার ক্লাসের, অর্থাৎ আমরা সবসময় লেবার ক্লাসের জন্য ভাবি। তো এখান থেকে তোমরা মনে রাখতে পারো, কানেক্ট করতে পারো যে মার্কসিস্ট অ্যাপ্রোচ মিনস বেসিক্যালি দ্য ডিসকাশন অফ লেবার ক্লাস অর পোর পিপল, শ্রমিক শ্রেণীর সম্পর্কে আলোচনা বা গরিবদের সম্পর্কে আলোচনাই হচ্ছে মার্কসিস্ট অ্যাপ্রোচ। এবার এই পয়েন্ট হচ্ছে কলোনিয়াল অ্যাপ্রোচ, মার্কসিস্ট অ্যাপ্রোচ অথবা কি বলে ন্যাশনালিস্ট অ্যাপ্রোচ। আমরা যেই অ্যাপ্রোচে দেখি না কেন, এত ডিবেট কেন? হোয়াট ইজ দ্য ডিবেট? হোয়াই দের ইজ সো মেনি ডিবেটস? বিকজ হিস্ট্রি ইজ নট এ অ্যাবসলিউট সাবজেক্ট। হিস্ট্রি কখনো একটা অ্যাবসলিউট সাবজেক্ট হতে পারে না। ক্লিয়ার? হোয়াটস দ্য রিজন স্যার? যদি তোমরা ম্যাথস দেখো, ফিজিক্স দেখো, কেমিস্ট্রি দেখো, অ্যানাদার সাবজেক্ট দ্যাট মিনস সায়েন্স ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট, ইউ ক্যান প্রুভ ইট। লেটস সে ইকুয়াল টু MC স্কোয়ার ফর্মুলা ফিজিক্সে, আইনস্টাইনস রিলেটিভিস্টিক ফর্মুলা থিওরি, এটা তোমরা প্রুভ করতে পারবে। 5 + 5 10, ইউ ক্যান প্রুভ ইট। ক্লিয়ার? বাট হিস্ট্রিকে তোমরা কোনো পয়েন্টকে প্রুভ করতে পারবে না। যখনই তোমরা অপশনালের পয়েন্ট অফ ভিউ থেকে কোনো রকম আনসার লিখবে, তখন তোমাদের ব্যালেন্সড আনসার হওয়া চাই। দ্যাট মিনস নট আ নেগেটিভ পয়েন্ট, নট আ পজিটিভ পয়েন্ট, answer will be balanced. Again, this point also applicable for the school level students also. যখন লং কোয়েশ্চেনে আনসার দিচ্ছ, সেখানে তোমাদের প্রোজও লিখতে হবে, কনসও লিখতে হবে, অর্থাৎ পজিটিভ পয়েন্ট লিখতে হবে, নেগেটিভ পয়েন্ট লিখতে হবে। এবং সেম কেস ন্যাশনালিস্ট অ্যাপ্রোচ, মার্কসিস্ট অ্যাপ্রোচ অর কলোনিয়াল অ্যাপ্রোচ সব জায়গায় দেখা যায়। কারণ ডিবেট হিস্ট্রিতে থাকাটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আদারওয়াইজ উইদাউট ডিবেট যে হিস্ট্রির কোনো এক্সিস্টেন্সই হয় না। ক্লিয়ার? আর সবসময় যেই অ্যাপ্রোচে তুমি দেখছো, যেই অ্যাপ্রোচে ধরো কলোনিয়াল অ্যাপ্রোচ দেখছো, কলোনিয়াল অ্যাপ্রোচ সবসময় চাইবে যে তার যে হিস্ট্রির যে কনসেপ্ট সেটাই কি সুপিরিয়ার করতে। সিমিলারলি তুমি যখন ন্যাশনালিস্ট অ্যাপ্রোচ দেখছো, সেও কী করবে, নিজেকে সুপিরিয়ার করতে চাইবে। ক্লিয়ার? I hope you understand all the points. So I will meet in the next class. So till then, tata, bye bye and take care.